শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান জি। আজকে আমরা আলাপ করতে চাই নতুনের অর্থনীতি প্রসঙ্গে, এবং সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম রয়েছেন, এবং সেই সঙ্গে রয়েছেন ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। দুজনকেই ধন্যবাদ এবং স্বাগত আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের আলোচনার বিষয় নতুনের অর্থনীতি, মানে অর্থনীতি এবং বাণিজ্য চাঙা করতে, বাণিজ্যে গতি ফেরাতে যেটি হয়, আসলে নতুন সরকারের বেশ কিছু চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলো কী কী, সেসব বিষয় নিয়ে মূলত আলাপ করব। কিন্তু তার আগে আজকে কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলো নিয়ে একটু আলাপ করে তারপর সেই প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের নতুন একজন গভর্নর নিয়োগ হলেন আজকে, পোশাক খাতের ব্যবসায়ী বলি, মোস্তাকুর রহমান। তিনি যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো রয়েছে, বিজিএমইএ, ঢাকা চেম্বার, রিহেব, সেগুলোর সদস্য। তো বাংলাদেশের ইতিহাসে আমরা দেখলাম এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসাবে মানে পদে নিয়োগ দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি যে ব্যাংকার হয়েছেন, তারপর অর্থনীতিবিদ থেকে হয়েছেন গভর্নর, আমলা হয়েছেন। তো এই প্রথম আসলে দেখলাম যে আমরা ব্যবসায়ীকে গভর্নর করার একটি প্রক্রিয়া। সেই সিদ্ধান্তটি কেমন হলো বলে মনে হয়, এবং ব্যবসায়ীদের অনেক প্রয়োজন তো আসলে গভর্নরকে বোঝাতে হয় ব্যবসায়ীদেরকে। তো এবার সেটি আরও বেশি সহজ হবে কিনা, আশরাফ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই আলাপ। ধন্যবাদ। আমরা যদি আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছেন এই অ্যাপয়েন্টমেন্টটা ঘোষণা করার পরে সেটার দিকে তাকাই দেখব যে উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা সরকারের একটা নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন। আমরা আশা করছি যে সরকার হয়তো একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি, একটি ব্যবসা বান্ধব অর্থনীতি এবং ব্যাংকিং খাত তৈরি করতে চাচ্ছেন। সো আমরা যেটা আশা করব যে সরকারের এই নীতির প্রতিফলন হয়তো বা ঘটবে আমাদের নতুন গভর্নরের থ্রুতে। এই আশাবাদটা নিয়ে আসলে আমরা শুরু করতে চাই আজকে। আচ্ছা, আশরাফ ভাই, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি দেখেন একজন ব্যবসায়ী যখন গভর্নর হন সেক্ষেত্রে? এই সম্ভাবনাটা সবসময় থাকে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা হচ্ছে কি, দেখুন এটা কিন্তু সবসময় একটা ম্যানেজেবল সিনারিও। আপনি যদি, আমি একটা ছোট এক্সাম্পল দিই, আপনি যদি আমেরিকাতে দেখেন যে ট্রেজারি সেক্রেটারি কিংবা বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রাইভেট সেক্টর থেকে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট হয়, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস। তাদের কিন্তু একটা সেট রুল আছে কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ম্যানেজ করতে হবে। যেখানে রুল নেই সেখানে কিছু ট্র্যাডিশন আছে। আমাদের আনফর্চুনেটলি রুলগুলোও তৈরি হয়নি, এই ট্র্যাডিশনগুলোও আসলে ওইভাবে তৈরি হয়নি। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আশা করি যে এই ধরনের কিছু প্রেসিডেন্স তৈরি হবে, যে কীভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করা যায়। ব্যাপারটা এমন না যে এটা কখনোই করা যায় না। আমরা এরকম অনেক সিনারিওতে প্রাইভেট সেক্টরেই দেখি, যে ধরুন কেউ একজন একটা ব্যাংকের বোর্ডে বসছেন, তার সংশ্লিষ্ট যখন কোনো কিছু আসে বোর্ডে, তখন তিনি কিন্তু বলতেই পারেন যে আমি এই পার্টিকুলার ডিসকাশনের সময় আমি এক্সকিউজ করব আমাকে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা বিচারপতিরা যেরকমভাবে বিব্রত বোধ করেন, এই ট্র্যাডিশনটা কিন্তু আপনি যদি ইংল্যান্ডে দেখেন, মানে আমাদের লিগাল ট্র্যাডিশনের সোর্স যেটা, ওখানে কিন্তু এটা রেগুলার হয়। বিচারপতিরা যে কোনো কারণে এটা তারা যদি মনে করেন যে এই ব্যাপারে মতামত দেওয়াটা তাদের জন্য ঠিক হবে না কিংবা পসিবল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, তখন দে ক্যান অলওয়েজ স্টেপ অ্যাসাইড। এই যে এই ট্র্যাডিশনটা, আমি মনে করি ইটস এ গ্রেট টাইম টু স্টার্ট লুকিং অ্যাট দ্যাট। আচ্ছা আশরাফ ভাই, আসবো আমি আপনার কাছে। মজম ভাই, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে মানে আজকে সিচুয়েশনটা যেমন ছিল আর কি, যে ডক্টর মনসুর দুপুরে হঠাৎ করেই জানতে পারেন যে আসলে নতুন গভর্নর প্রক্রিয়া শুরু হয়েছে বা হচ্ছে। তিনি আসলে সেই বিষয়টি শুরুতে হয়তো জানতেন না। সকাল থেকে আমরা দেখছিলাম সেন্ট্রাল ব্যাংকে আসলে আন্দোলন চলছিল তার বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের এক শ্রেণীর মানে একাংশ কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছিলেন। পরে যখন ডক্টর মনসুর বাংলাদেশ ব্যাংক ত্যাগ করেন, তখন তিনি সাংবাদিকদের যখন বলে যান, তিনি পদত্যাগ না করেই মূলত আসলে সেন্ট্রাল ব্যাংক থেকে তিনি আসলে চলে যান। তার বিদায়টা হয়তো আরও বেশি সুন্দর হতে পারত, সেটি হয়নি। তো সেটি রিয়াকশন হিসাবে যদি বলি, যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সাংবাদিকদের আজকে সচিবালয়ে বলেছেন যে নতুন সরকারের অনেক ধরনের কর্মসূচি রয়েছে, অগ্রাধিকার আছে, তারই অংশ হিসেবে পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, অনেক জায়গাতেই পরিবর্তন হবে। মজম ভাই, এমন পরিবর্তনের মধ্য দিয়ে অর্থনীতিতে কতটা স্বস্তি মিলবে বলে অনুভূত হচ্ছে? প্রথমত হলো যে আমরা জানি যে বিগত
সরকার পতিত সরকারের সময় অর্থনীতি যে ধরনের ভঙ্গুর অবস্থায় ছিল, বিশেষ করে আর্থিক খাত বা ব্যাংকিং খাত, সেই জায়গা থেকে পুনরুদ্ধারের যদি কাউকে কৃতিত্ব দিতে হয় তাহলে সেটা ডক্টর আহসান এইস মনসুর, যিনি গভর্নর। আমি অনেক সময়ই বলেছি যে অর্থ উপদেষ্টার চেয়েও আমার কাছে গভর্নর মহোদয়কে অনেক বেশি কার্যকরী মনে হয়েছে, কারণ অর্থনীতি যে ধরনের পরিস্থিতি গিয়েছিল সেখান থেকে ব্যাংকিং খাতের ব্যাপারে সরাসরি উনি উদ্যোগ নিয়েছেন। সমস্ত ব্যাংকগুলোর যে সমস্ত প্রবলেমেটিক ব্যাংক ছিল সেই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছেন, সেই জায়গায় নতুন বোর্ড নিয়োগ করেছেন, স্বাধীন ডিরেক্টর সেখানে নিয়োগ করেছেন। এবং সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে যে সমস্যাপূর্ণ 5টি ব্যাংককে একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংকের উদ্যোগ নিয়েছে। বলা হয় যে সেইটারও একটা উস্কানি থাকতে পারে এই ধরনের এই সেন্ট্রাল ব্যাংকের এই এটার পিছনে। নিজেও আজকে সংবাদ সম্মেলনে সেটা ইঙ্গিত দিয়েছেন তিনি। প্লাস আমরা এই সময়কালে দেখেছি যে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসছিল, যদিও প্রত্যাশা মাফিক না। ব্যাংকের রিজার্ভ কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছিল। আপনি জানবেন যে আমি লাস্ট যে প্রেস ব্রিফিংটা আমি নিজে করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারের যদি কাউকে রাখতে হয় তাহলে সেটা গভর্নর মহোদয় হতে পারেন। পরে দেখলাম যে আমার ওই বক্তব্যটি ভাইরাল হয়েছে এবং সেটা ক্লিপ হয়ে আবার আমার কাছেই ফিরে আসছে। কী ব্যাপার, আমার অন্যান্যরা বলছে যে আপনি কি এটা বলেছেন? আমি বলছি হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে উনি একজন যোগ্য ব্যক্তি এই পদের জন্য, কেননা অর্থনীতি এখনও পুরোপুরি স্বাবলম্বিতা পায়নি এবং এখন এক ধরনের কন্ট্রাকশনারি মনিটারি পলিসির মধ্যে যাওয়া দরকার, থাকা দরকার। যদিও এটাতে ব্যবসায়ীদের দ্বিমত রয়েছে, তারা এখনই ফিরে যেতে চান আগের মতো, কিন্তু আমরা দেখছিলাম যে ধীরে ধীরে সেই জায়গাটিতে ছাড় দেওয়া হচ্ছিল, যদিও পূর্ণ মাত্রায় না। এটি একটি দিক। আর একটি দিক যেটি আমি বুঝতে পারি যে যিনি অর্থমন্ত্রী হয়েছেন এই সরকারের সময়কালে, তিনি আগে থেকেই বলছিলেন যে এক ধরনের লিবারেল পলিসিতে থাকতে চান, অর্থনীতিকে এক ধরনের লিবারেল পলিসিতে থাকতে চান। পুরো জিনিসটা আমার কাছে পরিষ্কার নয়, কিন্তু এতটুকু আমার ধারণা যে ব্যাংকিং খাতের ক্ষেত্রে যে গভর্নেন্স দরকার সেই গভর্নেন্সের ক্ষেত্রে স্ট্রিক্ট রুলস প্রিন্সিপালস না মানলে শুধু লিবারেলিজম দিয়ে ব্যাংকিং খাত পুনরুদ্ধার বা যে পরিমাণ অর্থ পাচার হয়েছে বা ব্যাংকগুলোর যে মানে ভগ্ন দশা এখান থেকে ফেরত সম্ভব না। ফলে এক ধরনের স্ট্রিক্ট মনিটারি পলিসির প্রয়োজন রয়েছে বলে আমার কাছে মনে হয়, যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহোদয় রাখতে পারতেন। সেটা একটা দিক হতে পারে। আর একটা দিক এখানে আমি দেখলাম বিএনপির যে ম্যানিফেস্টোর ভিতরে, দেখবেন যে বিএনপির ম্যানিফেস্টো সেই লিবারালিজমের একটা অংশ হিসেবে পুঁজিবাজারকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আমি দেখলাম যে ব্যাংকিং খাতের চেয়েও তারা পুঁজিবাজার কেন্দ্রিক এক ধরনের ফোকাস তাদের আছে। সেটা যদি বুঝে থাকে তাহলে আমার কাছে মনে হলো যে মোর অ্যান্ড মোর তারা লিবারাল এক ধরনের পজিশনে যেতে চান কেন্দ্রীয় ব্যাংকের রোলের ক্ষেত্রে, এবং মোর অ্যান্ড মোর তারা পুঁজিবাজারকে দেখতে চান। এবং কেন্দ্রীয় ব্যাংকের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখন হয়তো দায়িত্ব নেননি বা হয়তো নিয়ে থাকতে পারেন, তিনি পুঁজিবাজারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও একজন সদস্য। ফলে সেরকম একটা জায়গা থেকে ওনাকে নিয়োগ দেওয়া হতে পারে। তবে এই নিয়োগটি আমার আসলে পছন্দ হয়নি, অন্তত নিয়োগটি না, এই গভর্নর মহোদয়ের চলে যাওয়াটি বা এইভাবে চলে যাওয়াটি আমি মোটেও পছন্দ করছি না। হ্যাঁ, সেটি আর শুরুতেই বলছিলাম মজা ভাই, সেটা আরও সুন্দর হতে পারতো, সেই জিনিসটি সুন্দর হয়নি। এ বিষয় নিয়ে আরও আলাপ রয়েছে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, একটু বিরতি নিয়ে ফেরত আসি আবার। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি এখন প্রশ্ন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ্যে, নতুনের অর্থনীতি নিয়ে কথা বলছি। আশরাফ ভাই, আপনার কাছে আসতে চাই। নতুন গভর্নর আসলে তিনি দায়িত্ব পাওয়ার পরে বা প্রজ্ঞাপন হওয়ার পরে আমরা দেখলাম যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, এর মধ্যে একটি bdnews24.com, তাদের সাথে কথা বলেছেন। তাদের বক্তব্য যেটি শুনলাম, নতুন গভর্নর যেটি বলছেন যে আমাদের প্রধান লক্ষ্য থাকবে প্রবৃদ্ধির লক্ষ্য করে আমাদের অর্থনীতিকে যতটুকু রান করা যায়। মানে উনি বলতে চাইছেন ঋণের প্রবৃদ্ধি তো আসলে কমে গেছে, তো এর জন্য চেষ্টা করা সুদের হারকে কমিয়ে নিয়ে আসা। মানে সুদের হার কমালেই কি এই সময়ে এসে বাণিজ্যে গতি ফিরবে কিনা, আশরাফ ভাই? ধন্যবাদ। দেখুন, আমি যদি কারেন্ট সিনারিওটা এক্সপ্লেন করি আপনাকে, আমরা একটা স্ট্যাগফ্লেশনারি প্রেশারের ভিতরে আছি। স্ট্যাগফ্লেশন কেন বলছি? যে আমাদের জিডিপি গ্রোথ রেট ছিল ধরেন 7% লেভেলে, 7-8% লেভেলে, ওখান থেকে নেমে এটা 5% লেভেলে আসে 2024 নাগাদ, এবং তারপর এটা কমে এটা 4%-এ নেমে এসছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনফ্লেশন কিন্তু পারসিস্টেন্টলি ভেরি হাই, 11.5 থেকে 8.5-এ নেমেছি আমরা, কিন্তু তারপরে 8.5 থেকে কিন্তু আর নামছে না। আবার উল্টো দিকে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার বেকারত্ব এবং আনএমপ্লয়মেন্ট কিন্তু বাড়ছে। আনএমপ্লয়মেন্ট বাড়লে বাংলাদেশে যেটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে যে আপনার আনএমপ্লয়মেন্ট বাড়লে দারিদ্র্য বাড়ে, বেকারত্ব বাড়লে দারিদ্র্য বাড়ে, দারিদ্র্য বাড়লে আপনার আয় বৈষম্য আরও বাড়ে। সো এই ভিশাস সাইকেলটা থেকে বেরোতে গেলে আমাদেরকে আসলে অর্থনৈতিক গতির প্রবৃত্তির গতি ফিরিয়ে আনা ছাড়া আর কোনো উপায় নেই। সেটা করতে গেলে আপনার মনিটারি টুলস যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে দুটো জিনিস আপনাকে করতেই হবে।
সেটা হচ্ছে যে আপনাকে ইন্টারেস্ট রেটটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে আপনাকে লিকুইডিটি কিংবা ব্যাংকিং সিস্টেমে যে যতখানি ক্রেডিট ফ্লো হয় বেসরকারি খাতে সেটা বাড়াতেই হবে। কারণ দেখুন গত 1 বছর ধরে আমাদের ক্রেডিট ফ্লোর প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ 6%, 7% লেভেলে নেমে এসছে, যেটা আমাদের ইউজুয়ালি থাকে 10 থেকে 15%। এবং এটার ফলে যেটা হচ্ছে আমাদের কিন্তু একটা ব্যবসায়ীদের জন্য একটা বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়ে গেছে, বিকজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছি না। এবং একই সাথে 50% অফ দ্য ব্যাংকস, 25টা বড় ব্যাংক যেগুলোতে ক্যাপিটাল শর্টফল আছে, তারা কিন্তু নতুন করে লোনও দিতে পারছেন না। এমনও আমরা রেগুলার দেখছি যে কমিটেড লাইন ছিল যে ব্যাংকের সাথে স্যাংশন লেটার আছে 100 টাকার, তারা কিন্তু 50 টাকার বেশি গেলে বলছেন যে সরি স্যার, আর দিতে পারবো না, আপনি আর ড্রডাউন করতে পারবেন না। সো এরকম সিনারিওতে আমাদের জন্য কিন্তু এই যে ব্যাংকিংয়ের এই কনস্ট্রেন্টটা একটা বড় ধরনের চোকিং পয়েন্ট হয়ে গেছে। সো একই সাথে আমি মনে করি ইন্টারেস্ট রেটটা কমানো দরকার। এখানে আরেকটা ছোট্ট একটা জিনিস বলে রাখি আমি, আপনি যদি এভারেজ বরোয়িং রেট এবং এভারেজ লেন্ডিং রেট দেখেন, যেটাকে আমরা স্প্রেড বলি, আমাদের নেট ইন্টারেস্ট মার্জিন, এটা কিন্তু ভয়াবহ রকমের বেড়ে গেছে। আমরা যেমন হিস্টোরিক্যালি এটাকে 3 থেকে 4% লেভেলে দেখে এসেছি গত 30 বছরের এভারেজ, এটা কিন্তু অলরেডি 6-এর উপরে চলে গেছে। আমি মনে করি যে এই জায়গাটাতে হাত দেওয়া দরকার। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ভালো কর্পোরেটদের জন্য ক্রেডিট ফ্লো, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ফ্লো, বিশেষ করে চলতি ঋণের প্রবাহ, এটা কিন্তু বাড়াতেই হবে। না বাড়ালে যেটা হবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তো দূরের কথা, আমরা এখন যেই লেভেলে আছি, আউটপুট আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি যা আছে সেটা বজায় রাখতে পারবো না। আচ্ছা, ওটা করতে না পারলে বেকারত্ব বাড়বে। আশরাফ ভাই, আসবো আপনার কাছে। মজেম ভাই, এই প্রশ্নের উত্তরটা তো নিতেই চাই আপনার কাছ থেকে, সেই সঙ্গে মানে একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে বিদায়ী গভর্নর যে সংস্কার কাজগুলো চালাচ্ছিলেন অনেকগুলো, আপনি বলছিলেন সেগুলোর ধারাবাহিকতা কি থাকবে? মানে আমরা তো এই সময়টাতে এসে শুনছিলাম বারবার যে সেন্ট্রাল ব্যাংকের স্বায়ত্তশাসনের কথাও শুনছিলাম, সেই আশাটা কি ফিকে হয়ে যায় কিনা বারবার যখন সিদ্ধান্তগুলো পলিটিক্যালি আসে বা কোনো জায়গা থেকে আসলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না কেন্দ্রীয় ব্যাংক তখন? প্রথম কথা, আগের প্রশ্নটির উত্তর একটু যদি যুক্ত করি আশরাফ ভাইয়ের সাথে, সেটা হলো আমার কাছে মনে হয় যে অর্থনীতি যে ধরনের একটা ভিশাস সাইকেলে রয়েছে, তাতে শুধুমাত্র সুদের হার কমিয়ে অর্থনীতিতে যে ফান্ড ফ্লো বৃদ্ধি করা, এটা রিলেটিভলি ডিফিকাল্ট এই মুহূর্তে যে জায়গায় আছে। গভর্নর যদি এই কথাটি বলেছে, এবং যেহেতু ডিম্যান্ড পুশ নেই, ওই অর্থে চাহিদা নেই, এবং ভোক্তার হাতে অর্থ কম, হাই উচ্চ মূল্য পণ্য ক্রয় করছে, ইনভেস্টমেন্টেরও সেই অর্থে অ্যাপেটাইট কম, এসএমই খাত দুর্বল, সবকিছু মিলে এই জায়গাটাতে চেঞ্জ আনার ক্ষেত্রে একটা বড় লাগবে, একটা ফ্রেশ পুশ অফ ফান্ড দরকার, ইনজেকশন অফ ফান্ডস দরকার। আমার ধারণা এই জায়গাটাতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল এজেন্সিস যেগুলো, আইএফআইএস যারা রয়েছে, তারা যদি বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে একটা বড় লং টার্ম লো কস্ট ডিলে যায়, যাতে করে লো কস্ট ফান্ড যদি এখানে তারা দেওয়ার জন্য আগ্রহী হয়, এবং সেটা আমার এখানে কাছে মনে হয় যে যেটা বলা হলো, বড় বড় ব্যাংকগুলোর কাছেও আসলে পর্যাপ্তভাবে ক্যাপিটাল নেই, যেটা দিয়ে তারা বড় যারা পুঁজিপতি আছেন বা বড় যে কর্পোরেট যারা আছেন তাদেরও ডিমান্ড ফুলফিল করতে পারছে না। সেটার জন্য আমার কাছে মনে হয় লো কস্ট ফান্ডের একটা বড় ইনজেকশন দরকার। তো সেটা একটা প্রয়োজন আমার কাছে আছে মনে হয়, এবং সেটার জন্য এই মুহূর্তে যেহেতু এক ধরনের পলিটিক্যাল চেঞ্জ আসছে, উইচ ইজ এ ভেরি গুড সিচুয়েশন, আনসার্টিনিটি এখন কমে গেছে, মানুষের ভিতরে এখন নতুন করে ইনভেস্টমেন্টের একটা পরিস্থিতি তৈরি, আস্থা তৈরি হয়েছে, এটাকে ব্যবহার করতে পারেন বিদেশি যারা ইনভেস্টর রয়েছেন সেই জায়গাটিতে। এটা হলো একটা দিক। দ্বিতীয় যে জায়গাটি বললেন, সংস্কারের জায়গাটি অব্যাহত থাকবে কিনা, আমিও আপনার মতো আসলে কিছুটা হলেও সন্দিহান যে উদ্দেশ্যে এই সংস্কারগুলো করা হচ্ছিল, সেটা দীর্ঘমেয়াদী এক ধরনের স্থিতিশীলতা আনা, ব্যাংকিং খাতকে আগের মতো পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসা, যেটা এক ধরনের ব্যাংকিং খাতের আগের যে এক ধরনের স্ট্যাবিলিটি ছিল সেই জায়গায় নিয়ে আসার উদ্দেশ্যেই এই কাজগুলো চলছিল, সেটা আবার অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। যেমন আমি এখন যেটা বুঝতে চাই যে 5টি ব্যাংকে মার্চ করা হয়েছে, সেই জায়গা থেকে আবার সরকার সরে যাবেন কিনা। আমি মনে করি যে মার্চ করা হয়েছে এটি একটি গুড টেস্ট কেস হতে পারে, যে হ্যাঁ, এইভাবে করেও আসলে ব্যাংকগুলোকে পুনরুদ্ধার সম্ভব। আমি মনে করি যে নতুন যিনি গভর্নর আসছেন তার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এই সম্মিলিত ব্যাংকের কিভাবে সাকসেস হতে পারে সেই কাজটি দেখা, এবং একই সাথে অন্যান্য দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই ধরনের হয়তো সিদ্ধান্ত নেওয়া, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক হবে। দ্বিতীয় দিক হলো যে ইসের ক্ষেত্রে যেটি আপনি
স্বায়ত্তশাসনের যে কথাটি বললেন, এই জায়গাটিতে আমি ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে স্বায়ত্তশাসনের বিষয়টি নিয়ে এসেছিল সেই জায়গাতে আমার কিছুটা ভিন্ন মত রয়েছে। তারা পুরো স্বায়ত্তশাসন বলতে গিয়ে যেটা চাচ্ছিলেন যে গভর্নর মহোদয় নিয়োগের পুরো বিষয়টি হবে রাজনৈতিক সরকারের বাইরে এবং সেটা নন পলিটিক্যাল প্রেসিডেন্টের আন্ডারে এটি হবে। এই ধরনের একটা প্রক্রিয়ার আসলে আমি মনে করি না যৌক্তিক। আমি মনে করি যে পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারেই গভর্নর হওয়া উচিত, কিন্তু তার স্ক্রিনিং প্রসেসটা খুব ট্রান্সপারেন্ট হওয়া দরকার। যেমন আমি যদি বলি যে গভর্নর একটা খুবই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খুব একটা টেকনিক্যাল পজিশন এবং এখানে বিভিন্ন ধরনের আর্থিক খাতের বিষয়াদি সম্পর্কে যথেষ্ট রকমের জ্ঞান থাকা দরকার, অভিজ্ঞতা থাকা দরকার, দক্ষতা থাকা দরকার। সেই ধরনের একটি স্ক্রিনিং টেস্টে যদি আমি ফেলতে চাই তাহলে হাসানুল মনসুর সাহেব যে জায়গাটিতে থাকবে সেই একই স্ক্রিনিং টেস্টে নতুন যিনি গভর্নর হলেন তিনি আসলে পাশ করবেন কিনা সেটা একটি দেখার বিষয়। সুতরাং সেই জায়গাটিও ফলে রাজনৈতিক বিবেচনা হতে পারে, এটাতে কোনো আপত্তি নেই, কিন্তু অবশ্যই এই ধরনের একটা স্ক্রিনিং ক্রাইটেরিয়া দেখা সেটা হতে পারে। আর সরকারের প্রভাব যদি এখানে কমাতে চায় তাহলে যেটি বিকল্প যে ব্যবস্থাটি রয়েছে সেটি হলো যে অন্যান্য দেশগুলোতে যেটা হয় যে পার্লামেন্টে একটা বিশেষায়িত কমিটি থাকে, সেই কমিটির কাছে গিয়ে এই যে যাদেরকে শর্টলিস্ট করা হয় বা যাদেরকে সেখানে গিয়ে তাকে দিতে হয়, তাকে তার পরিচয় দিতে হয় এবং সেখানে ভেরিফাই করতে হয় তার যোগ্যতার বিষয়গুলো, তাতে করে জনগণও জানতে পারেন যে যাকে দেয়া হলো, নিযুক্ত করা হলো, তিনি রিয়েলি আসলে ওই পদটির জন্য যোগ্য কিনা। এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে যাওয়ার বিষয় দরকার আছে, সেটা আমরা আসলে প্রত্যাশা করি। আরেকটি বিরতির সময় আছে দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ। আশরাফ ভাই, আমরা বিরতিতে আলাপ করছিলাম যে পলিসির ধারাবাহিকতা থাকে না, যে কারণে আসলে অর্থনীতিতে অনেক ধরনের সমস্যা সংকট অনুভূত হয়। তার মধ্যে একটি আমরা দেখছি যে এলডিসি গ্রাজুয়েশনের কথা। আমরা কিছুদিন আগেও জানতাম বাংলাদেশের সবগুলো সূচকে প্রস্তুত এলডিসি গ্রাজুয়েশনের জন্য, কিন্তু নতুন সরকার আসার পর আমরা দেখলাম যে আবার চিঠি দেওয়া হলো যে আসলে এখনই গ্রাজুয়েশনের জন্য প্রস্তুত নয়, বিশেষ করে ব্যবসায়ীদের চাপে। কারণ ব্যবসায়ীরা ইলেকশনের আগে আমরা দেখছিলাম তারা বলছিলেন তারা প্রস্তুত নন। তো ব্যবসায়ীদের চাপেই তো বারবার পলিসিগুলো চেঞ্জ হয়, যে কারণে ইকোনমি বিভিন্ন ধরনের মানে এখানে আমি একটু যদি ইন্টারজেক্ট করি, দেখুন ব্যাপারটা হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশনে যখন জার্নিটা শুরু হয় 2022-23 থেকেই কিন্তু একটা ছোট করে শুনবো আশরাফ ভাই। হ্যাঁ, সরকার একটা বড় ধরনের একটা কমিটি ফর্ম করে ফেলেছিল, যেখানে প্রায় 180 থেকে 200টার মতো টার্গেট ছিল যে এই রেগুলেটরি চেঞ্জেসগুলো দরকার। এই রেগুলেটরি চেঞ্জেসগুলো না হলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে ইম্প্যাক্ট ম্যানেজমেন্ট সেটা করা যাচ্ছিল না। খুব সহজ একটা জিনিস বলি যে আপনার কৃষি ভর্তুকি কিভাবে দিবেন, সারের ভর্তুকি কিভাবে দিবেন, সেটা আপনি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে WTO রুলসের আন্ডারে এখন আমরা যেভাবে ইম্পোর্টের উপরে দিই সেভাবে দিতে পারবো না, কিন্তু আইনে কোথাও বলা নেই যে আমরা কৃষককে সরাসরি সাবসিডি দিতে পারবো না। তার মানে হচ্ছে যে আপনাকে এই ট্রানজিশনটা স্মুথলি করতে গেলে আপনাকে কৃষকের কাছে সাবসিডি পৌঁছানোর ব্যবস্থাটা করতে হবে। এখন এই যে এই ছোট ছোট অনেকগুলো গভর্নমেন্টের প্রসেস এবং রেগুলেটরি রিফর্মস দরকার ছিল, এই কাজগুলো না গত 2 বছর ধরে হয়নি এবং আমাদের সমস্যাটা এখানেই। এবং এই কাজগুলো যেহেতু হয়নি, আমি যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে প্রিপারেশন, ধরেন আমি লোকাল কনজামশনের জন্য ম্যানুফ্যাকচারিং করি, সো সরকারের দুটো স্ট্র্যাটেজি হতে পারে। একটা হতে পারে যে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আমাদের এক্সচেঞ্জ রেট ম্যানেজ করে আমাদের প্রোটেকশনটা বাড়িয়ে দেওয়া কিংবা র্যাশনালাইজ করা মার্কেটিং মেকানিজম ইউজ করে, অথবা আমরা এখন যে ধরেন আপনার এনার্জিতে একটা প্রায় 30 থেকে 40% একটা এক্সট্রা ট্যাক্স দেই। মানে কীরকমভাবে বলছি যে সরকার এলএনজি কিনে $9 MMBTUতে, আর যেটা ওয়ার্কস আউট টু বি আবার 18-20 টাকা পার কিউবিক মিটার, আমার কাছে বিক্রি করে সেটা 40 টাকা 42 টাকা কিউবিক মিটারে। সো এই যে প্রাইস গ্যাপগুলো, এগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভনেস কমিয়ে দেয়। এখন এলডিসি গ্র্যাজুয়েশনের ট্রানজিশন প্রসেসটাতে সরকার কি স্ট্র্যাটেজি নিবে, এই যে ওই যে রিফর্ম প্রসেসের কথা বললাম, ওখানে কিন্তু এগুলো সব ম্যাপড আছে। সো কোন স্ট্র্যাটেজি সরকার ইমপ্লিমেন্ট করবে সেটা যদি আমি না জানি তাহলে আমি কিভাবে প্রিপেয়ার করব? ওখানেই তো সমস্যাটা হয়ে গেছে। যখন ব্যবসায়ীরা এমন দাবি তুলছেন তখন আমি আজকে আশরাফের কথায় বেশ ইমপ্রেসড। আশরাফ ভাই দেখলাম যে গ্র্যাজুয়েশনের জন্য মোটামুটি রেডি, কিন্তু যেটা হয়ে থাকে সেটা হলো যে ব্যবসায়ীরা প্রেডিক্টেবিলিটি পান না। সরকারের যে নীতি, যেগুলো সংস্কার দরকার কিন্তু সেগুলো সময় মতো সেগুলো সংস্কার হয় না। ফলে যেটা হয় যে এই জিনিসগুলো ব্যবসায়ীকে পোড়ায় এবং ব্যবসার খরচ কমায় না, কিন্তু এগুলো দরকার। কিন্তু আমার কাছে মনে হয় যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। এবং কিন্তু যেটা দরকার, ব্যবসায়ীরা যেটা ভয় পান দুটো জায়গায়। একটা হলো যে তাদের যে সুবিধাদিগুলো এগুলো কি তারা পাবেন না, কিন্তু দেখুন যারা কিনা ডেভেলপিং কান্ট্রি হয়েছে বা অলরেডি আগে থেকে ছিল, তারা কিন্তু একই রকমের বিভিন্ন সুবিধাদি কন্টিনিউ করছে এবং সেটা অন্যভাবে।
সুতরাং এই যে এক্সপোর্ট স্টেজে যে সুবিধাগুলো দেওয়া সেটা কিন্তু ইজিলি আপনি এটা প্রোডাকশন স্টেজে দিতে পারেন, ইনভেস্টমেন্ট স্টেজে দিতে পারেন। ওরকম একটা এই যে যেটা বললেন যে স্ট্র্যাটেজিক একটা শিফট দরকার, আপনাকে এই ইনভেস্টমেন্ট বা ইনসেন্টিভগুলোকে নতুন করে আপনাকে রিস্ট্রাকচার করতে হবে। আমরা যে এখন চিঠি দিলাম তাতে করে কি কাজ হবে? মানে আমরা কি এই 3 বছর আরো পিছিয়ে দিতে পারবো বলে মনে হয়? দেখুন, চিঠিটা যেভাবে লেখা হয়েছে, চিঠিটার ক্ষেত্রে স্বীকার করা হয়েছে কাঠামোগতভাবে আমরা প্রস্তুত হলেও আমরা অনেক ধরনের সাম্প্রতিক কোভিড, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, রাজনৈতিক অনিশ্চয়তার জন্য আমাদের দুর্বলতা রয়েছে। তত্ত্বীয়ভাবে বললে আমরা আসলে পুরোপুরি রেডি আছি, কেননা আমাদের সূচকে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু যখন রাজনৈতিক সরকারের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয় তখন সেটা জাতিসংঘ এটাকে অন্যভাবে গুরুত্ব দেয় যে আদতেই আসলে সেটি কতটা গুরুত্ব দিয়ে বা বিবেচনা করা দরকার। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো এখানে বলা হয়েছে যে আমরা এসটিএস যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, এটির জন্য আমরা আসলে প্রস্তুত না এবং সেটার জন্য 3 বছর দরকার। এবং ব্যবসায়ীরা যতক্ষণ পর্যন্ত কনভিন্স না ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট কি? দেখুন, ব্যবসায়ীদের কনভিন্সিং এর জায়গাটার ক্ষেত্রে আমার সবসময় আমার অতীত অভিজ্ঞতা বলে ব্যবসায়ীরা সবসময় প্রস্তুত, তাদেরকে শুধু একটা পুশ দিতে হয়। এবং সেটা রানা প্লাজার সময় আমি দেখেছি, সেটা 1993 সালে চাইল্ড লেবার বন্ধ করার জন্য হারকিন্স বিলের সময় দেখেছি, 2005 সালে যখন আমাদের কোটা উঠে গেল তখন যে প্রত্যেকটি জায়গায় আমি দেখি যে ব্যবসায়ীরা সাকসেসফুলি পুশ প্রয়োজন, কারণ এবার আমারও মনে হয় যে এবারও ব্যবসায়ীদের একটা পুশ 14,000 প্রয়োজন। কোটি টাকা পুশ প্রয়োজন, না হলে তারা ঈদে বেতন ভাতা দিতে পারবেন না। আশরাফ ভাই, প্রতিবার কেন সহায়তার প্রয়োজন হয় আশরাফ ভাই? এখানে এইটার একটু বোধহয় একটু আমার ধারণা একটু মিস কোটেশনের ব্যাপার আছে এবং মিস রিডিং এর ব্যাপার আছে। দেখুন, আমাদের এই মুহূর্তে প্রবলেম হচ্ছে আমাদের যে ব্যাংকিং সিস্টেম থেকে আমাদের যে নর্মাল রেগুলার লাইন, সেখান থেকে আমরা টাকা তুলতে পারছি না। সো যেটা হয় যে রমজান মাসে কিংবা ঈদের বোনাস দেওয়ার জন্য সবসময় একটা প্রেশার থাকে। প্রতি বছরই একই সিচুয়েশন না, প্রতি বছরই প্রেশারটা থাকে, কিন্তু এই বছর যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের নর্মাল ব্যাংকিং লাইন থেকে টাকা নিতে পারছি না, সেই কারণে এটা সরকারের কাছে চাওয়া হয়েছে। বাট আমি কিন্তু সরকারের পক্ষ থেকে এই ধরনের সহায়তা প্রদানের বিরোধী, কারণ এটা আমাদের নর্মাল অপারেটিং বিজনেস মডেলের ইস্যু। কিন্তু মার্কেট কন্ডিশন যদি এরকম থাকে যে আমার যে ব্যাংকিং সিস্টেম সেখান থেকে এটা করা যাচ্ছে না, তখন কিন্তু আসলে একটা ইন্টারভেনশন দরকার থাকে। আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার ফিরে আসছে এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। অর্থনীতিতে আরেকটি যেটি সমস্যা অনুভূত হচ্ছে বারবার, সেই চ্যালেঞ্জ তো নতুন সরকারকে ফেস করতেই হবে আশরাফ ভাই। সেটি হচ্ছে মার্কিন শুল্ক। একবার আরোপ করা হলো, সেটি মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল হয়ে গেল, আবার ট্রাম্প আরোপ করলেন। এখন যে পরিস্থিতি, সেটির আফটারশকটা কি হতে পারে আমাদের ইকোনমিতে? ধন্যবাদ। দেখুন, শুল্কের ব্যাপারটা যদি আমি বলি এইভাবে যে আমরা কিন্তু অলরেডি একটা এগ্রিমেন্ট করে ফেলেছি। এখন এই এগ্রিমেন্টের ভবিষ্যৎ কি তার উপরে ডিপেন্ড করবে আমাদের নেক্সট স্টেপস কি হওয়া উচিত। যেহেতু এগ্রিমেন্টটা কিন্তু স্ট্যান্ডঅ্যালোন, শুল্ক যেই আমেরিকান সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে শুল্ক যেই আইনের অধীনে করা হয়েছিল, বসানো হয়েছিল, সেটা ঠিক হয়নি। তার মানে হচ্ছে যে ওই শুল্ক আরোপটা ক্যান্সেল হয়ে গেল। তো সেটা চেঞ্জ করে ওখান থেকে আমাদের জন্য 19%-এর জায়গায় 10% কি 15% আসবে। কিন্তু আমরা যে চুক্তিটা করেছি ইন দ্য কনটেক্সট এই ধরনের শুল্কের ব্যাপারে আছে, ওই চুক্তির মধ্যে কিন্তু মাত্র একটা ক্লজ হচ্ছে এই শুল্কটা। বাকি কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে আসলে এখন একটু আমাদের একটু চিন্তা করা দরকার। এবং আমি মনে করি যে তাড়াহুড়া করে অনেক কিছু করেছি আমরা, যেটা হয়তো বা আমাদের জন্য আমাদের অর্থনীতির জন্য বেনিফিশিয়াল হবে না। না, বাণিজ্যমন্ত্রী বলেছেন যাচাই বাছাই করা হবে। এখন চুক্তিতে কি আছে সেই বিষয়ে যাচাই বাছাই করে যদি নতুন করে নেগোসিয়েশন শুরু করা যায়, আমি মনে করি সেই রাস্তায় হয়তো বা আমাদের হাঁটা দরকার। মজেম ভাই, দেখুন, এই শুল্কের থেকে যে বেনিফিট ব্যবসায়ীরা ভেবেছিলেন, বিশেষ করে রপ্তানি খাত, সেটা তো কোনো বেনিফিটই আমরা পাইনি। উপরন্তু আমরা নেগেটিভ গ্রোথ দেখেছি। এবং এখন যখন শুল্ক উঠিয়ে ফেলা হয়েছে, পুনরায় যখন নতুন শুল্ক দিচ্ছে, সুতরাং সেই বেনিফিট পাবার আসলে কোনো সুযোগ নেই। বরঞ্চ আমাদেরকে উচ্চ মূল্যে মার্কিন পণ্য আমদানির প্রয়োজন পড়ছে, সেটা থাকছে এই যুক্তিতে। তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমরা কখনোই অন্তর্বর্তী সরকারের সময় জানতে পারিনি যে শুল্কের বাইরে এত বিপুল পরিমাণ বিভিন্ন বিষয় নিয়ে এরকম একটি এগ্রিমেন্ট হতে যাচ্ছে। নন ডিসক্লোজার, এবং এইটি দিয়ে আপনি কিন্তু পার পেতে পারেন না যে নন ডিসক্লোজার বলে আপনি শুল্কের বাইরে এমন অনেক বিষয় দেখুন। ওখানে কৃষি আছে, ওখানে ডিজিটাল ট্রেড আছে, ওখানে ইনভেস্টমেন্ট রয়েছে, ওখানে ট্যারিফ এবং নন ট্যারিফ অন্যান্য বিষয় রয়েছে, বর্ডার ট্যারিফ রয়েছে, বিভিন্ন ধরনের বিষয়টার মধ্যে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি ওটার ভিতরে দেখতে পেলাম যে মার্কিন স্বার্থের বিরোধী যে কোনো ধরনের অন্য যে কোনো দেশের থেকে পণ্য আমদানি, পণ্য চুক্তি করতে মার্কিন যুক্তরাষ্ট্র সেটির বিপরীতে সে উচ্চ শুল্ক আরোপ করতে
পারে। এটি তো আসলে আমার যে কোনো দেশের সাথে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমার অন্য দেশের সাথে যে বাণিজ্য চুক্তি করা, আমদানি করা বা অন্য দেশের সাথে আমার বিনিয়োগ সংক্রান্ত ডিট করা, এগুলোকে পুরো হাতে পায়ে বেঁধে ফেলছে। আমি মনে করি যে এই চুক্তি নিয়ে কোনোভাবে আগানোর সুযোগ নেই এবং সরকারের উচিত এই চুক্তিটি আসলে রহিত করা। এবং দেখুন, এখন পর্যন্ত আসলে চুক্তি বাস্তবায়িত হয়নি। বলা হয়েছে যে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং এখন উভয় দেশ নোটিফিকেশন জারি করে দিলেই কেবলমাত্র এটি ইফেক্টিভ হবে, এবং এখানে বলা আছে 60 দিনের নোটিশে এটিকে প্রত্যাহার করা যাবে। আমি মনে করি যে কোনোভাবেই এই ধরনের একটি চুক্তি নিয়ে যাওয়ার কোনোভাবে সুযোগ নেই। এটিকে পুরো বাদ দিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে, কিন্তু সেটি এই চুক্তির আলোকে হবার মতো কোনো অবস্থা নেই। এই আলোচনা চলতেই থাকবে। আজকে আমরা আলোচনা শুরু করলাম, ধরে নিচ্ছি সামনের দিনগুলোতে যখন আরও অগ্রগতি হবে তখন এইসব বিষয়ের ফলো আপ আলাপ আমরা নিশ্চয়ই করার সুযোগ হবে। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।